আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, আজকের আমি নিয়ে এসেছি তোমাদের যে টেস্ট পেপার বেরিয়েছে ক্লাস 10-এর এবিটি এর টেস্ট পেপার। সেই এবিটি এর টেস্ট পেপারের আমি জীবনবিজ্ঞান বিষয়টি নিয়ে এসেছি। আজকের জীবনবিজ্ঞান বিষয়ে 31-এ তোমাদের শুরু হয়েছে লাইফ সায়েন্স। সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক। বিভাগ ক, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। তাহলে দেখো, এই যে ক্রমিক সংখ্যা সহ লেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। আমি তোমাদের জীবনবিজ্ঞানের পরপর কয়েকটা এই টেস্ট পেপারের যে প্রশ্নপত্র আছে 1 এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলি নিয়ে পরপর আলোচনা করে যাব। যদি ভিডিওগুলি স্কিপ না করে একটানা দেখতে থাকো, অবশ্যই ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। তাহলে প্রথম যেটা আছে দেখো, তাহলে 1.1-এ কী আছে, সূর্য শিশির নামক পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি সিসমোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন। উত্তরটা কোনটা হবে? না, উত্তরটা হবে কেমোন্যাস্টিক চলন। উত্তরটা হবে কেমোন্যাস্টিক চলন। দেখো, প্রশ্নটা লক্ষ্য করো। এখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লেখো। তাহলে ক্রমিক সংখ্যা সহ লিখো মানে তোমাদের এই সম্পূর্ণ বাক্যটা লিখতে হবে। লেখার পরে লিখতে হবে এটি ডির দাগ দিয়ে কেমোন্যাস্টিক চলন। এটি ডির দাগ দিয়ে লিখতে হবে কেমোন্যাস্টিক চলন। তাহলে তোমরা বুঝতে পারলে। তারপরে দেখো, মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই যে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে খরিত, তাহলে উত্তরটা হবে এই সিটটা, ইস্ট্রোজেন হবে উত্তর। তারপর দেখো, মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি দেখা যায়? তোমরা নিশ্চয়ই লক্ষ্য করো 4টি দশার মধ্যে প্রোফেজ দশাই হচ্ছে। তাহলে বিটটা উত্তর হবে প্রোফেজ দশাই হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। তারপরে দেখো 1.4-এ কী আছে, নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা F2 জনুর জিনোটাইপ অনুপাত হবে? দেখো, F2 জনুর জিনোটাইপ অনুপাত হবে, এটা এরটা উত্তর হবে 1:2:1। তাহলে এবার 1.5-এ কী আছে দেখো, প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? নন্দীপুর, শিমলিপাল, সুন্দরবন, কানহা। আমরা নিশ্চয়ই জানি আমাদের না ব্যাঘ্র প্রকল্প আছে সুন্দরবন। এখানে সুন্দরবন উত্তর হবে, আমাদের সুন্দরবন উত্তর হবে। তারপরে 1.6-এ দেখো, মানুষের অটোজোম থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয়েছে? অটোজোমে থাকা জিন দ্বারা। তার দেখো, অটোজোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি? না দেখো, এটা হিমোফিলিয়া বা বর্ণান্ধতা হবে, কারণ এটা এক্স ক্রোমোজোম দ্বারা নির্ধারিত হয়। তাহলে হিমোফিলিয়া হবে। তারপরে দেখো 1.7-এ কী আছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কী হতে পারে? না দেখো, ফিনোটাইপের অনুপাত হবে ডিটটা উত্তর হবে 1:2:1। জিনোটাইপও হবে 1:2:1 এবং ফিনোটাইপও হবে 1:2:1। এবার দেখো, ফার্নের যৌনক্রমের প্রদত্ত কোন দশাটি রেণুধর যৌনুর অন্তর্গত নয়? না দেখো, ফার্নের 4টা উত্তর আছে, এর মধ্যে প্রোথ্যালাস উত্তরটা হবে প্রোথ্যালাস, এইটি হবে উত্তর। 1.9-এ দেখো, কোনো একটি খাদ্য শৃঙ্খলের ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? জীব বিবর্ধন, অর্থাৎ জীব বিবর্ধন ঘটে, এইটা উত্তর হবে। তারপরে দেখো 1.10-এ কী আছে, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি? ল্যামার্কের অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উৎপত্তি, অর্জিত গুণের বংশানুসরণ। ল্যামার্কের কি বলেছে? এগুলো সব অস্তিত্ব, প্রকরণের উৎপত্তি, প্রাকৃতিক নির্বাচন, এগুলো কিন্তু ডারউইনের। শুধুমাত্র এটা এখানে ল্যামার্কের, তাহলে এইটাই আমরা দাগ মারব। তারপরে দেখো, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়? নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস ও রেড গ্রন্থি, অগ্রপ্রকোষ্ঠ, গ্যাস্ট্রিক গ্রন্থি, এই যে রেটিয়া মিরাবিলি, এইটা হবে, এইটা গ্যাস শোষণ করে, রেটিয়া মিরাবিলি এইটা গ্যাস শোষণ করে। পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, পূর্ব হিমালয় জীববৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো লায়ন ট্রেড, ম্যাকাক, ওরাং ওটাং, রেড পান্ডা, তাহলে নীলগিরি থর।
তাহলে উত্তরটা হবে রেড পান্ডা। দেখো পূর্ব হিমালয়টা চোখ বুঝি সবসময় জানবে, এটা একটা ভালো প্রশ্ন, সবসময় প্রায় পড়ে পরীক্ষাতে। 1.13 কী আছে, নিচের কোন জীবাণুটি নাইট্রোফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রোফিকেশনে অংশগ্রহণ করে নাইট্রোসোমোনাস। তারপরে দেখো 1.14 আছে, উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে অভিযোজিত বৈশিষ্ট্য হলো বেলনাকার লোহিত রক্তকণিকা, গোলাকার লোহিত রক্তকণিকা, ডিম্বাকার লোহিত রক্তকণিকা, ঘনকাকার লোহিত রক্তকণিকা। উত্তরটা হবে ডিম্বাকার লোহিত রক্তকণিকা। তারপরে দেখো 1.15 আছে, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন, অ্যামোনিয়া। তাহলে সেটি হলো অক্সিজেন। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ তোমাদের শর্ট প্রশ্ন কত, 21, 15, 36 আর 24, তাহলে 60 নাম্বার শর্ট প্রশ্ন। বুঝতে পেরেছ? 60 নাম্বার শর্ট প্রশ্ন, তাছাড়া আরও 5 নাম্বারের প্রশ্নগুলো যেখানে 2-3টে করে পার্ট আছে সেগুলোও শর্ট, তোমাদের ধরে নিতে হবে। এবার দেখো 2 নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। তাহলে শূন্যস্থানে যে কোনো উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। দেখো আমি তুলে নিয়েছি এখানে। তাহলে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। তাহলে সংবেদনশীলতা, উদ্ভিদের কি না সংবেদনশীলতা। মানুষের মধ্যে যদি মিয়োসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজমের সংখ্যা হতো। দেখো অটোজম কত না, যদি মাইটোসিস হতো তাহলে বাবার 44 যোগ মার 44, তাহলে কত হলো না 88 হতো, তাহলে 88টি হবে। তারপরে দেখো মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ হলো, ওইখানে আমরা দেখে এসেছি হিমোফিলিয়া। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষদের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর। তাহলে পূর্বপুরুষদের 3 নম্বর, কত নম্বর না 3 নম্বর আঙুলের রূপান্তর। তারপরের দেখো নাইট্রোজেন চক্রের পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রিট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়। এই ঘটনাকে কি বলে না নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন, এই ঘটনাকে বলে নাইট্রিফিকেশন। তারপরে দেখো বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে। তাহলে হয় বিশুদ্ধ জল লিখবে, না পানীয় জল লিখলেও হবে, তবে বিশুদ্ধ জল লেখা ভালো, বিশুদ্ধ জল। দেখো এখানে 5টা চেয়েছে 6টা, তোমরা সব সময় তোমাদের সময় থাকলে হাতে তোমরা 5টার জায়গায় 6টাই লিখবে। যখন পরীক্ষার খাতা দেখা হবে তখন ভুলটা যেটা সেটা কেটে দেবে, যদি ভুল হয়ে থাকে তোমাদের কোনো একটা, বাকি 5টা যদি থাকে তোমরা 5 নাম্বারই পেয়ে যাবে। এবার দেখো নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। 5 নাম্বার আছে। তাহলে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, ট্রপিক চলন 2.7 আছে, তাহলে এটা সত্য, এটা হচ্ছে সত্য, এটা সত্য, আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। তারপরে দেখো মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে না, মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, তাই আমি এটা ভুল। তারপরে দেখো 2.9 কি আছে, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনা জিন শব্দটি ব্যবহার করেছিলেন। না, এটাও ভুল। কেন না মেন্ডেল ব্যবহার করেছিলেন ফ্যাক্টর, কারণ তখন জিন আবিষ্কার হয়নি। তারপরে 2.10 কি আছে, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটা ঠিক।
2.11 আছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা ভুল, না অপসারী হবে। তারপরে কোরোয়েড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটে চোখের উপযোজন সাহায্য করে, না এটাও ভুল। এটাও ভুল কেন? না সিলিয়ারি পেশি এই কাজটি করে, সিলিয়ারি পেশি। এবারে যে প্রশ্নটি আছে দেখো, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ্য সঠিক জোটটি পুনরায় লেখো। তাহলে সঠিক জোটটি 5 নাম্বার। তাহলে জিব্বেরেলিন, জিব্বেরেলিন কী কাজ করে? এই যে ডি দেখো, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে জিব্বারেলিন, তাহলে ডি। তারপরে শাখা কলম, শাখা কলম কোথায়? যে গোলাপ, গোলাপ গাছে শাখা কলম ব্যবহার করা হয়, জি। সমসংস্থ অঙ্গ গঠন এক কিন্তু কাজ ভিন্ন, গঠন এক কিন্তু কাজ ভিন্ন, ই। কুঞ্চিত হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, তাহলে কুঞ্চিত স্মল আর আর হলুদ বর্ণ বিগ ওয়াই, তাহলে এটা হলো কুঞ্চিত হলুদ বর্ণের, এটা হবে এ। জলাভূমি ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, এটা হবে বি। থাইমিন ইউরাসিন পিরিমিডিন ক্ষারক, থাইমিন ইউরাসিন আরএনএর পিরিমিডিন ক্ষারক, এটা তাহলে সি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এটা। তারপরে দেখো কি আছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। তাহলে প্রথম যেটি আছে বিশ্বদৃশ শব্দটি বেছে লেখো। গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স এবং থ্যালামাস। তাহলে এর মধ্যে বিশ্বদৃশ কোনটা? গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, থ্যালামাস অগ্র মস্তিষ্কের অংশ, কিন্তু পন্স হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, তাহলে এইটা বাদ যাবে। তারপরে দেখো সোয়ান কোষ কোথায় থাকে? উত্তরটি আমরা লিখছি, দেখো সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখছি। মেডুলারি আবরণ, মেডুলারি আবরণ এইভাবে উত্তর লিখবে, মেডুলারি আবরণ ও নিউরিলেমার, নিউরিলেমার মাঝে সোয়ান কোষ থাকে, সোয়ান কোষ থাকে। তাহলে বুঝতে পারলে। এবার 2.21 দেখো নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ভ্রূণমূল, মিওসিস ভ্রূণ হবে, মিওসিস থেকে ভ্রূণ হবে, কারণ মিওসিস থেকে উৎপন্ন হয় গ্যামেট, সেই গ্যামেটের মিলনের ফলে কি উৎপন্ন হয়? না ভ্রূণ উৎপন্ন হয়। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? দেখো মেন্ডেল তার দ্বিসংকর, সম্পূর্ণ বাক্যে তোমাদের উত্তর লিখতে হবে। দ্বিসংকর জনন পরীক্ষা থেকে স্বাধীন বিন্যাসের সূত্রটি, স্বাধীন বিন্যাসের সূত্রে উপনীত হয়েছিলেন, তোমরা প্রশ্ন থেকেই উত্তর নিয়ে নেবে। তারপরে দেখো 2.23 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। তাহলে প্রশ্নটা দেখো তুলে ফেলেছি, তাহলে উত্তরটা কি হবে? না সুস্থ মানুষের মধ্যে দেখা যায়
এমন একটি বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণ হলো যুক্ত বা মুক্ত কানের লতি। তারপরে দেখো 2.24 যে প্রশ্ন, সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? তাহলে দেখো উত্তরটা কি হবে না, অতিরিক্ত লবণ নির্গত করে বা সুন্দরী পত্রমোচনের মাধ্যমে লবণ গ্রন্থিস্থিত লবণ ত্যাগ করে। এবার 2.25 কি আছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দেখো তাহলে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। SPM, বায়ু দূষণ, গ্রিন হাউস গ্যাস, ফুসফুসের রোগ। দেখো SPM, গ্রিন হাউস গ্যাস, এগুলো বায়ু দূষণের ফলে ঘটে, বায়ু দূষণ ঘটায়। আবার বায়ু দূষণ হচ্ছে ফুসফুসের রোগের জন্য দায়ী। তাহলে এগুলো সবই বায়ু দূষণের মধ্যে আছে, এগুলো সবই বায়ু দূষণের মধ্যে আছে। এবার দেখো 2.26 কি আছে না, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। তাহলে দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি, উত্তর যদি দেখি তাহলে উত্তর কি হবে না, JFM, যা পুরো নাম কি না, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এবার দেখো বিভাগ গয়ে আছে 3 দাগ, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। তাহলে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 24 নাম্বার 2 নাম্বার করে। প্রথম প্রশ্নটি 3.1 আছে, কি আছে দেখো, নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক ক্রিয়া ঘটে, এই প্রতিবর্তক ক্রিয়া দুটির গুরুত্ব লেখো। তাহলে প্রথমটি যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে, আর যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। তার দেখো প্রশ্নটায় 2টো পার্ট আছে, 2টো পার্টেই তোমরা লিখবে। যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে দ্রুত কাশি হয়, যার ফলে ফুসফুসীয় বায়ু ও ওই খাদ্যকণার নির্গমন ঘটে। তারপরের পার্টটা এরকম পার্ট করে লিখবে তোমরা।
যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়ে। বারে 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 হাঁচি হয়। তাহলে দেখো বারে বারে হাঁচি হয়, যার ফলে বাতাসের সঙ্গে বহিরাগত বস্তু নাক দিয়ে বেরিয়ে যায়। এবার 3.2 এর যে প্রশ্নটি আছে দেখো, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। তার প্রথমে দেখো আমরা যদি লিখি অবতল লেন্সযুক্ত চশমা, মায়োপিয়া বা নিকট দৃষ্টির ফলে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হয়ে গেলে প্রতিবিম্ব চোখের রেটিনাতে গঠিত না হয়ে তার আগেই গঠিত হয়। এবার দেখো তাহলে উত্তল লেন্সযুক্ত চশমা, হাইপোরোপিয়া বা দুর্বোধ্য দৃষ্টি, ফলে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে ছোট হলে প্রতিবিম্ব রেটিনার পরে গঠিত হয়। রেটিনা ছাড়িয়ে পশ্চাতে গঠিত হয়।
এই অসুবিধা দূর করার জন্য উত্তর লেন্স গঠন করা হয়, তো ব্যবহার করা হয়। তাহলে দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি। নিম্নলিখিত বৈশিষ্ট্য ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো। পিরিমিডিন ক্ষারক এবং 5 কার্বনযুক্ত শর্করা। তাহলে পিরিমিডিন ক্ষারকে এর থাকে কি কি না থাইমিন আর সাইটোসিন। থাইমিন ও সাইটোসিন থাকে। সাইটোসিন থাকে। এর থাইমিনের পরিবর্তে ইউরাসিল ও সাইটোসিন থাকে। আর এটা 5 কার্বনযুক্ত। ডিঅক্সি রাইবোজ শর্করা ও ফসফেট অণু যুক্ত হয়ে দ্বিতন্ত্রী গঠন তৈরি করে। আর এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে রাইবোজ শর্করা ফসফেট ও নাইট্রোজেন অণু যুক্ত হয়ে একতন্ত্রী গঠন তৈরি করে। তারপরের প্রশ্নটি দেখো 3.4-এ ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। তাহলে দেখো ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ উত্তর যদি আমরা দেখি, প্রশ্নটি তুলে নিয়েছি। ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো: 1, ঘোড়ার উচ্চতা ও আকারে বৃদ্ধি। 2, পার্শ্ব আঙ্গুলের ক্রমক্ষয়। 3 আঙ্গুলের বৃদ্ধি। 3, দৌড়ের জন্য অগ্র ও পশ্চাৎ পদের ক্রমবৃদ্ধি। 4, মস্তিষ্কের আকার বৃদ্ধি ও
ও বুদ্ধিমান হয়ে ওঠা, ও বুদ্ধিমান হয়ে ওঠা। তারপরে দেখো 3.5-এ যে প্রশ্নটি আছে, কৃষি ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে দেখো উত্তরটা আমরা লিখে আসো। প্রথমে ফলন বৃদ্ধি, ফলন বৃদ্ধি, কৃত্রিম 2,4-D, কৃত্রিম জিব্বারেলিন, জিব্বেরেলিন, কৃত্রিম সাইটোকাইনিন প্রয়োগ করে ফলের অকাল পতন রোধ করে, অকাল পতন রোধ করে ফলন বৃদ্ধি করা হয়, ফলন বৃদ্ধি হয়। তারপরে কি বলেছে, আগাছা সমস্যা। আবার একটু ফাঁক দিয়ে পয়েন্ট এভাবে দিবে, পয়েন্ট করে লিখবে এবং লিখবে আগাছা সমস্যা আন্ডারলাইন করে দেবে। কৃষি জমিতে কৃত্রিম অক্সিন, 2,4-D, আগাছাকে বিনষ্ট করে, আগাছাকে বিনষ্ট করে, কিন্তু ফসলের ক্ষতি করে না, ফসলের ক্ষতি করে না। এবার 3.6-এর প্রশ্নটি দেখো, কোষচক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে দেখো উত্তর যদি আমরা দেখি, তাহলে কোষচক্রের বিভিন্ন চেক পয়েন্টে, কোষচক্রের বিভিন্ন চেক পয়েন্টে, বিভিন্ন চেক পয়েন্টে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয়, কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে, এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে। যার ফলে
টিউমার সৃষ্টি হয়, টিউমার সৃষ্টি হয়। ম্যালিগন্যান্ট টিউমার প্রকৃতির রক্তবাহ দ্বারা দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, যাকে মেটাস্ট্যাসিস বলা হয়। মেটাস্ট্যাসিস বলা হয়। মেটাস্ট্যাটিক টিউমার ক্যান্সার হিসাবে গণ্য হয়, ক্যান্সার হিসাবে গণ্য হয়। এবার 3.7 যে প্রশ্নটি আছে দেখো, মটর ফুল উভলিঙ্গ ও স্বপরাগযোগী হয়, মেন্ডেল কি কি সুবিধা পেয়েছিলেন? তাহলে দেখো উত্তর যদি আমরা দেখি, প্রথমে উভয়লিঙ্গ হওয়ার ফলে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ সহজেই করা যায়। স্বপরাগযোগী হওয়ার ফলে বিশুদ্ধতা বজায় থাকে। তারপরে 3.8 যে প্রশ্নটি আছে দেখো, কোনো সদ্য শিকার হওয়া বন্যপ্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোনো বনাঞ্চলে প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যেতে পারে? তাহলে দেখো, কোনো সদ্য শিকার হওয়া প্রশ্নটি তুলে নিয়েছি। তাহলে উত্তরে আমরা যদি দেখি, প্রথম আমরা দেখব কি না, অন্তঃপ্রজাতি সংগ্রাম। যখন সদ্য শিকার মাংসের জন্য দুটি শেয়ালের মধ্যে সংগ্রাম হবে। তারপরে কি দেখব না, আন্তঃপ্রজাতি সংগ্রাম।
যখন সদ্য শিকার মাংসের জন্য একটি বাঘ ও একটি সিংহের মধ্যে সংগ্রাম হবে। তা আমরা দেখতে পাবো, তা আমরা দেখতে পাবো। তারপরে দেখো 3.9 প্রশ্নটি দেখো, একটি রুই মাছ কিভাবে জলের উপরে ভেসে ওঠে বা জলের গভীরে ডুবে যায়। তা দেখো প্রশ্নটি তুলে নিয়েছি, উত্তর যদি আমরা লক্ষ্য করি, রুই মাছের মধ্যে মুখ্য জলজ অভিযোজন দেখা যায়। রুই মাছের উদরগহ্বরে বা উদরে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট পটকা বর্তমান। অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে, ফলে দেহ হালকা হয়। আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায়। আবার দ্বিতীয় পয়েন্ট দেখো, অপরপক্ষে পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটি মিরাবিলি রক্তজালক সমৃদ্ধ রেড গ্রন্থি উৎপন্ন গ্যাসকে শোষণ করে, ফলে দেহ ভারী হয়। রুই মাছ জলে ডুবতে সাহায্য হয়।
এবার দেখো 3.10 জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের নামের একটি তালিকা তৈরি করো। তাহলে দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি। তাহলে উত্তর যদি আমরা দেখি, প্রথমে বিক্রিয়ক, বিক্রিয়ক বিক্রিয়ক শুধু এখানে বিক্রিয়ক লিখতে হবে, এগুলি যন্ত্রাংশ না লিখলেও চলবে। মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ, টু ইজ টু 1 অনুপাতে। তারপরে দেখো এবারে উৎপন্ন পদার্থ, উৎপন্ন পদার্থ উৎপন্ন পদার্থ হলো গ্লাইসিন, আলফা অ্যালানিন, বিটা অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, আলফা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। পরবর্তী সময়ে মিলারের ছাত্র জেফ্রি বাডা ও অন্যান্যরা কুড়িটি অ্যামিনো অ্যাসিড ও জৈব অ্যাসিড দেখান। তারপরে 3.11 প্রশ্নটি দেখো, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অজনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। তাহলে দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি। প্রথমে স্পাইরোগাইরা পদ্ধতি কি না খণ্ডী ভবন। জীবদেহ বা লিখতে পারো জনিত্রী জীবদেহ একাধিক খণ্ডে বিভক্ত হয়ে
প্রতিটি খণ্ড নতুন অপত্য সৃষ্টি করে। তারপরে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন জনিত্রী জীবের সামান্য দেহাংশ সম্পূর্ণ নতুন জীব সৃষ্টি করে। এবার 3.12 যে প্রশ্নটি আছে দেখো, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। তাহলে দেখো, মানব দশায় অন্তিম পরিণতি বা প্রশ্নটা তুলে নিয়েছি। তাহলে প্রথমে উত্তর যদি আমরা দেখি, দৃষ্টিশক্তি চোখে ছানি পড়ে, কম দেখা যায়। তারপরে অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপোরোসিস ও অস্টিও আর্থ্রাইটিস রোগ দেখা যায়। আর্থ্রাইটিস রোগ দেখা যায়। এবার যে প্রশ্নটি দেখো 3.13 মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। দেখো, প্রশ্নটি আমি তুলে নিয়েছি। তাহলে ধরো ক্রসের সাহায্যে দেখাচ্ছি পিতা, আর এটা হচ্ছে মাতা। তাহলে পিতার পিজনু 44A প্লাস XY, আর মায়ের ক্ষেত্রে 44A প্লাস XX। তাহলে এখান থেকে মিওসিসের ফলে গ্যামেট উৎপন্ন হলো। তাহলে মিওসিসের ফলে শুক্রাণু, তাহলে 22AX 50%, আর 22AY এটাও 50%। এটা হচ্ছে
মিওসিস, এও মিওসিসের ফলে। আর এটা কি ডিম্বাণু। তাহলে এখান থেকে একরকমই উৎপন্ন হবে। তাহলে একরকমই উৎপন্ন হবে 22A প্লাস এক্স 100%। তাহলে এবার দেখো, তাহলে এটার সাথে এটা একবার যদি হয়, আবার এটার সাথে এটা একবার যদি হয়, তাহলে এখানে কি হবে না, দেখো এখানে এটা, তাহলে এটা এই 22, তাহলে 44A প্লাস XY, আর এটার সঙ্গে এটা আবার হলে তাহলে 44A প্লাস XX, 44A প্লাস XX। তাহলে এটা হচ্ছে পুত্র আর এটা হচ্ছে কন্যা। তাহলে বোঝা গেল। আর এর যদি ছকটা তোমরা করতে চাও তাহলে এই, তাহলে এটা হচ্ছে, এটা ফিমেল গ্যামেট, এটা মেল গ্যামেট। এখানে হচ্ছে 22A প্লাস এক্স, আর এখানে 22A প্লাস ওয়াই, আর এখানে 22A প্লাস এক্স। তাহলে 22A 44A প্লাস XX আর 44A প্লাস XY। এটা কন্যা, এটা পুত্র। এবার দেখো 3.14 যে প্রশ্নটি আছে, মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লিখো। তাহলে দেখো মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত প্রশ্নটি তুলে নিয়েছি। তাহলে প্রথমে মেরুদণ্ড, বানরের লেজের সক্রিয় হাড় মানুষের ক্ষেত্রে মেরুদণ্ডের শেষ প্রান্তে নিষ্ক্রিয় অঙ্গ ককসিসে পরিণত হয়েছে। ককসিসে পরিণত হয়েছে। তারপরে খাদ্যনালীতে, খাদ্য একটু ফাঁকা দিয়ে দিবে, খাদ্যনালীতে এটার নাম হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স ক্ষুদ্রান্ত ও বৃহদন্ত্রের সংযোগস্থলে অবস্থিত। সংযোগস্থলে অবস্থিত। এবার 3.15 যে প্রশ্নটি আছে দেখো,
ক্রমাগত জলাভূমি ধ্বংস কৃষিজমির পরিমাণের হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে? তাহলে দেখো, প্রথমে জলাভূমি ধ্বংস উত্তর যদি আমরা দেখি, তাহলে জলাভূমি ধ্বংস বিশ্বের সর্ববৃহৎ জীববৈচিত্র্যের আধার হল জলাভূমি। এছাড়া জলাভূমি স্থানীয় আবহাওয়া, বায়ু দূষণ, জলে মিশে বায়ু দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই জন্য জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলে। তারপরে দেখো, কৃষি জমি, জমির পরিমাণ হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি, ফলে বাসস্থান ও শিল্পের প্রসার, ফলে কৃষিজমির হ্রাস, কৃষিজমির পরিমাণ হ্রাস, যার ফলে খাদ্য সংকট। এবার দেখো 3.16 যে প্রশ্নটি আছে, ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা পাশের জীবগুলোর বিপন্নতার কারণ কি কি হতে পারে? কি কি কারণে এই জীবগুলো অবলুপ্তির পথে, মানে বিপন্নতা? তাহলে প্রথমেই আছে দেখো ইলিশ, অতি ব্যবহার, সূক্ষ্ম জাল ব্যবহার করে অপরিণত ইলিশ মাছ ধরার ফলে
ধরার ফলে তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে, তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে। তারপরে মৌমাছি, মৌমাছি বন ধ্বংস, অনিয়মিত ভাবে বন ধ্বংসের ফলে মৌমাছির আবাসস্থল ব্যাহত হচ্ছে। তারপরে পেঙ্গুইন, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, তারপরে সর্পগন্ধা, অতি ব্যবহার, অতি ব্যবহারের ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে, তাদের সংখ্যা কমে যাচ্ছে। এবার দেখো 3.17 যে প্রশ্নটি আছে, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকাভুক্ত করো। তাহলে দেখো বন্যপ্রাণী উত্তর যদি দেখি আমরা, প্রশ্নটি আমরা তুলে নিয়েছি। 1, বন্যপ্রাণী ধরা বা শিকার করা যাবে না, শিকার করা যাবে না অভয়ারণ্যে। 2, সীমানা চিহ্ন ভাঙা যাবে না। 3, বনে আগুন বা আগুন জ্বালাতে সাহায্য করা যাবে না, সাহায্য করা যাবে না। 4, বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে এমন কাজ করা যাবে না, করা যাবে না। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।